বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে আমাদের এই ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। প্রতিবারের ন্যায় আমরা বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং বহির্বিশ্বের একটি তুলনামূলক চিত্র বাংলাদেশের আঙ্গিকে তথা বাংলাদেশ সাথে আমরা পার্থক্য করে তুলে ধরার চেষ্টা করি, যাতে এবং সেখান থেকে আমরা চেষ্টা করি বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের মধ্য থেকে বহির্বিশ্বের সাথে তুলনা করে একটা আলোচনা এবং পর্যালোচনা আমরা শুনবো। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশ থেকে স্বাগত জানিয়েছি আমাদের আজকের অতিথি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, সফল শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের চেয়ারম্যান ডক্টর এহসানুল হক মিলন। ডক্টর এহসানুল হক মিলন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। অনেক শুভেচ্ছা এবং সালাম রইল। আপনাকে সুপ্রভাত সিডনির এই ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনি জানেন যে তো মিলন ভাই, আপনি জানেন যে বাংলাদেশে চলমান যে ঘটনাগুলোর মধ্যে সবচাইতে বেশি পীড়াদায়ক হলো যে বাংলাদেশে আইনের শাসন তথা গণতন্ত্র যে হীনতা, ঠিক এরই ধারাবাহিকতায় আমরা লাস্ট অনেকগুলো সময় ধরে লক্ষ্য করেছি, কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ধর্ষণ যে একটা কঠিন মহামারীর ন্যায় ধারণ করেছে, এটা একটা সামাজিক ব্যাধির মতো দাঁড়িয়ে গেছে। আপনি কিভাবে এই অবস্থাটুকু মূল্যায়ন করবেন জনাব মিলন ভাই? আপনি যেমনিতে শুরু করেছিলেন বিষয়টা ঠিক তাই। আমরা যদি এই ধর্ষণের একটা গ্রাফ দেখি তাহলে দেখা যাবে পর্যায়ক্রমে ধর্ষণ বেড়েই চলছে। ঠিক এই গ্রাফটাতে যদি আমরা স্বাধীনতার উত্তর 1972 সাল থেকে দেখি, তখনও দেখেছিলাম যখন গণতন্ত্র এই দেশে ছিল না, একনায়তন্ত্র শাসন ব্যবস্থা ছিল, তখন এই ধর্ষণের একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পেয়েছিলাম। পর্যায়ক্রমে দেশে কেয়ারটেকার সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার পরে, গণতন্ত্রান্তরিত হওয়ার পরে আস্তে আস্তে প্রত্যেকটি জিনিসই নিয়ন্ত্রণে আসতে শুরু করলো। হঠাৎ করে দেশের গণতন্ত্র যখন সমূলে মূলোৎপাটিত করা হলো, এখন ফ্যাসিস্ট সরকার যখন আসনে অধিষ্ঠিত হয়ে আজকে 12 বছর ধরে দেশ চালাচ্ছে, তখন এই সরকারি দলের পেটুয়া বাহিনীরা তারা নিজেদেরকে এমন বড় শক্তিশালী মনে করছে যে তারা ভাবছে যে তারা ধোয়া ছোঁয়ার বাইরে। এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটি বাংলাদেশে নেই, সুশাসন নেই, বিচার ব্যবস্থা নেই এবং বিচার হচ্ছে না, সেই কারণেই আজকে এর পতন নেমেছে এবং পর্যায়ক্রমে বেড়ে চলছে। প্রতিদিন নিউজ পেপার খুললেই আপনি দেখতে পাচ্ছেন ধর্ষণ, এমন কোনো দিন নেই যে ধর্ষণ। তাহলে ওই আপনার কথা, যখন আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার স্মরণ আছে কিনা, ধর্ষণের সেঞ্চুরি করেছিল যখন ভিসি আলাউদ্দিন সাহেব ছিলেন, সেই মানিকের কিন্তু বিচার হয়নি। এই ধর্ষণের বিচার না হওয়ার কারণে এবং পুলিশ তার তদন্ত ঠিক মতো না করার কারণে, যেমনি ভাবে দেখুন আপনি এই বিশ্বজিৎ হত্যা হয়েছে, তার বিচার হয়নি, অথবা গামা হত্যা হয়েছে, তার বিচার হয়নি, অথবা অ্যাডভোকেট নুরুল ইসলামকে মেরে ফেলা হয়েছিল, টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, আদালত রায় দিয়েছিল, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দিয়েছেন। এই বিচারহীনতার কারণেই আজকে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা এই ধর্ষণে ঝাঁপিয়ে পড়েছে এবং ধর্ষণের প্রতিযোগিতায় তারা নেমেছে, এটাই বলতে হবে আর কি। জি, তা তো বটেই জনাব মিলন ভাই। আপনি জানেন যে এই সমস্যা থেকে উত্তরণের কি প্রতিকার পেতে পারি? আপনি কিভাবে দেখবেন, আমরা কিভাবে উত্তরণের পথ খুঁজে পেতে পারি, একটু বলবেন কি প্লিজ? হ্যাঁ, উত্তরণের উপায় রয়েছে, উত্তরণ তো হতেই হবে। বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এগুলিকে সুদৃঢ় করতে হবে। এই সকল বিষয়গুলিকে সুদৃঢ় করতে হলে আপনার রাষ্ট্রের যে তিনটি কাঠামো রয়েছে, এই এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ালি, এই তিনটিকে সমন্বয় করে এদেরকে সুদৃঢ় যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এগুলিকে নিয়ন্ত্রণে আনা যাবে না। এখন এক্সিকিউটিভ ডিভিশন, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ালিকে যদি আপনি ঠিক করতে হয়, তাহলে দেশের আবার মানে নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম যেটা, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র বিরাজমান হতে হবে।
মানুষের ভোটের অধিকার থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে। যখন একটি দেশে মানবাধিকার নেই, যখন গণতন্ত্রের অধিকার নেই, ভোটের অধিকার নেই, তখন ন্যায় বিচার আপনি আশা করতে পারেন না। একটি সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে থাকতে, জোর করে থাকতে থাকতে তার নেতা কর্মীরা এমন ক্ষমতাধর হয়ে গিয়েছে যে তারা প্রশাসন, আইন, আদালত কোনো কিছু মানছে না। এই তো গতকালকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেখলাম, সিলেটে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে, প্রতিদিনই করছে, সকলেই দেখছে, বারবার পুলিশের কাছে যাচ্ছে, জিডি করছে, কিন্তু মামলা নিচ্ছে না। পুলিশ বলছে যে আওয়ামী লীগের বড় নেতা, তাকে আমরা আর কিছু করতে পারবো না। এটাই যদি হয় তাহলে মানুষ বেপরোয়া হয়ে উঠবে, সেই জন্যই ধর্ষণ হচ্ছে। আপনি দেখুন সৌদি আরবে আইন রয়েছে, ধর্ষণ সেখানে নেই, কারণ ধর্ষণের অপরাধ গুরুতর অপরাধ এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, বিশাল দেশ, সেখানেও ধর্ষণ হচ্ছে, কিন্তু তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। আপনি দেখুন আপনার ইউরোপ, আমেরিকাতে ধর্ষণ হচ্ছে, প্রতি 6টি নারীতে একটি ধর্ষণ হয়। ধর্ষণ শব্দ ঠিক এইভাবে নয়, নারীরা নির্যাতিত হয়, সেখানেও আইনের কারণে তারা সেখান থেকে বেরিয়ে আসছে। তা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে হাউ টু স্টপ ইট। তাহলে ধর্ষণ কিন্তু দুই রকম, আজকের দিনে পুরুষকে ধর্ষণ করছে। আমরা যদি মেয়েদের ধর্ষণটাকে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে দেখতে পাই, এটাই বেশি হচ্ছে আমাদের দেশে, তাহলে আমি বলবো ম্যান ক্যান স্টপ দ্য রেপ। কিভাবে করতে পারে? নিজের যে একটা গুরুত্ব আছে মানুষ, পুরুষ হিসাবে, এটাকে সংজ্ঞায়িত করতে হবে এবং তাদেরকে মানবিকতার থেকে চিন্তা করতে হবে ধর্ষণ কতটা অপরাধ, পুরুষকে চিন্তা করতে হবে। কোন পুরুষ যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে যায়, সে ওই নারীর কাছ থেকে পরিষ্কার ভাবে জেনে নিতে হবে বা বুঝতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে ওই নারীটি বা ওই মেয়েটি তার মতামত সম্মানজনক, অর্থাৎ সে এই সম্পর্কে রাজি কিনা, এটা পরিষ্কারভাবে জেনে নিতে হবে। নারীদের কাছে যারা রেপ হয়েছে তাদের কাছ থেকে শুনুন, একটি ভিকটিম নারী, তার আর্তনাদ, তার বেদনা, তার সামাজিক পারিবারিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টিকে পুরুষদের শুনতে হবে এবং তার ভয়াবহতা এবং ব্যাপকতা সম্পর্কে তার সম্যক ধারণার জন্য তার হৃদয়ের অন্তঃস্থলের অনুভূতি দিয়ে একটি পুরুষকে চিন্তা করতে হবে। একটি পুরুষকে জিজ্ঞেস করতে হবে, আপনি এই যে ধর্ষণ হয়েছে, এই ধর্ষকদের ব্যাপারে আপনার বোধ কি, আপনি কি চিন্তা ভাবনা করছেন? আজকালকার দিনে দেখা যাচ্ছে আমরা সিনেমা, থিয়েটার, নাটক, গল্প, উপন্যাসে দেখতে পাই পুরুষকে সেখানে মাসেল ম্যান হিসাবে দেখানো হয়। পুরুষকে দেখানো হয় সে বিরাট একটা হিরোইজম নিয়ে শক্তিশালী একটি মেয়েকে উদ্ধার করছে। অপরদিকে দেখানো হচ্ছে যে একটি মেয়েকে ক্রমান্বয়ে অত্যাচারিত হচ্ছে। এই যে সমাজে এই জিনিসগুলি প্রতিবারে দেখানো হচ্ছে, মেয়েরা অত্যাচার হচ্ছে, এগুলি থেকে যুব সমাজ, তাদের ভিতরে একটা বদ্ধ ধারণার সৃষ্টি হয়, মেয়ে মানে অত্যাচারিত হওয়া আর পুরুষ মানে একজন মাসলম্যান এসে তাকে উদ্ধার করতে হবে। সেই ক্ষেত্রে তার বিপরীতটা হতে পারে, পুরুষ অত্যাচারিত হতে পারে, মেয়েকে দেখাতে পারে যে সে সেখানে সক্ষমতা দেখিয়ে তার পুরুষ স্বামীকে বা বন্ধুকে উদ্ধার করেছে। এই যে এই ইন্টারনেট এর একটা প্রভাব রয়েছে বাংলাদেশে আজকালকার দিনে। আমি জানি না আপনি কতটুকু দেখেছেন, এই হাজার হাজার চ্যানেল রয়েছে, প্রত্যেকটি পর্নোগ্রাফি চ্যানেল খোলা রয়েছে। এই পর্নোগ্রাফি চ্যানেল গুলোকে সরকার চাইলেই বন্ধ করতে পারে। আপনি দেখুন চায়নায় তারা টিকটক, তাদের গুগলস তারা নিজেরাই ব্যবহার করছে, তারা বিশ্বময় সবকিছুকে অবাধ খুলে দেয়নি। আমাদের দেশে সবকিছু খুলে দিয়েছে, যে অপসংস্কৃতি, কুসংস্কৃতি আমাদের সরকারকে, আমাদের দেশকে, আমাদের জাতিতে ধ্বংস করতে পারে, সেই বিষয়টি সরকারের একটু কর্ণপাত নেই। ওয়াইড ওপেন শত শত চ্যানেল আপনাকে খুলে দিচ্ছে। আমরা কিন্তু নারীদেরকে উপযুক্ত সম্মান দিচ্ছি না। আমাদেরকে নারীদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে এবং এই সম্মান দেওয়ার যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমাদের যথারীতি ব্যবহার করতে হবে। আমরা যেন নারীদেরকে তুই তোয়াক্কারি, আপনি বা তার যথাযথ মর্যাদা নিয়ে সম্মান দিতে হবে। ধর্ষণের ব্যাপারে যে সমস্ত কৌতূহলগুলি হয় মানুষের জনজীবনে, এই কৌতূহলগুলো বন্ধ করতে হবে পুরুষদের। আর আমি আরেকটা জিনিসকে খুব সিরিয়াসলি মনে করি, একটি ধর্ষিতা নারীর পরিচয় দেওয়া হয় কিন্তু ধর্ষকের পরিচয় দেওয়া হয় না। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশনের খবরে যখন দেখতে পান, শুধু বলে 32 বছরের ধর্ষক সো এন্ড সো,
ওই 32 বছর ধর্ষকের বাপের নাম কি, মায়ের নাম কি, ভাইয়ের নাম কি, বোনের নাম কি, মামার নাম কি, চাচার নাম কি, দাদার নাম কি, তার 14 গোষ্ঠীর পরিচয় তুলে ধরতে হবে। তাহলে ওই ধর্ষকের জন্য তার পরিবারের সদস্যরা, অন্যরা যখন ওই মহল্লার চেয়ারম্যানকে, মেম্বারকে, ওইখানকার এমপি কে, ওখানকার মন্ত্রীকে সবকিছু ক্রোনোলজিক্যালি লিখতে হবে। ওই ধর্ষকের এরিয়ায় ওখানে, ধর্ষকের গ্রামের বাড়ি ওখানে, ধর্ষকের বাপ মা নাতি পুতি সকলের নাম উল্লেখ করে এই নিউজ করতে হবে। ধর্ষকের পরিচয়ের উপর নিউজ থাকতে হবে। তাহলে না ধর্ষকরা একটু হলো ভয় পাবে। আর যদি এইটা না করা হয় তাহলে ধর্ষকরা ধর্ষণ করতেই থাকবে। দেখুন, বাংলাদেশে এসিড আইন এর জন্য যে কারাদণ্ড যাবজ্জীবনের ব্যবস্থা করা হয়েছিল, পরবর্তীকালে বিএনপি সরকার গত টার্মে অর্থাৎ 2006 সালে এই এসিড আইনকে আর একটু কঠিন করে সেটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই মৃত্যুদণ্ডের কারণে দেখেন 2019 সালে এসিডে নিক্ষিপ্তদের পরিমাণ এসেছিল মাত্র 19 জন। সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আজকে ধর্ষণ শুধু বেড়েই চলছে এবং বেড়েই চলছে, আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। সেই কারণে মানবিকভাবে পুরুষদেরকে শক্তিশালী হতে হবে এবং সহিষ্ণু হতে হবে এবং মানবাধিকার সংস্থাগুলোকে গণতন্ত্রের জন্য তাদের প্রতিবাদ করতে হবে। মানবাধিকার সংস্থাগুলোকে সচেষ্ট হতে হবে। বিচারহীনতার জন্য এই দায়ী, অতএব বিচার ব্যবস্থাকে সক্রিয় করতে হবে। বাক স্বাধীনতার যখন মানুষের পিঞ্জরে বন্দী, মানুষ যখন কথা বলতে পারছে না, একজন সরকার দলীয় নেতা যদি ধর্ষণ করে তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, তাহলে তো সেটা হতে পারে না। নারীদের প্রতি সহিংসতা দূর করতে হলে মাঠে ঘাটে, হাটে বাটে, বাজারে, স্কুলে কলেজে, আদালতে, রাস্তাপথে, সকলের মুখে মুখে নিজের জীবনে এবং অন্যের জন্য এই পিতৃত্ব এবং এই ধর্ষণের বিরুদ্ধে সকলকে কথা বলতে হবে। আজকে যেভাবে ধর্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো নেমেছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি পরিবারের থেকে নেমে এসে রাজপথে নেমে এসে প্রতিবাদ করতে হবে। আপনার মনে আছে কিনা 1995 সালে 24শে আগস্ট দিনাজপুরে ইয়াসমিন ধর্ষিত হয়েছিল বলে আওয়ামী লীগ সারা দিনাজপুরকে একটি অন্ধকার অগ্নিপুরীতে রূপান্তরিত করেছিল। সেই আওয়ামী লীগ আজকে ক্ষমতায়, কোথায়? আওয়ামী লীগের পক্ষ থেকে তো কেউ মিছিল দিচ্ছে না, আওয়ামী লীগের ছাত্র সংগঠন তো এর জন্য প্রতিবাদ করছে না। তাহলে সরকারি দল, বেসরকারি বিরোধী দল সকলকেই প্রতিবাদ করতে হবে। দেখুন, গতকালকে আমরা টেলিভিশনে দেখতে পেলাম ধর্ষকের বিরুদ্ধে দেওয়ালে লিখন লিখছিল ওই চারু ও কারুকলার সাংস্কৃতিক মনা শিক্ষার্থীরা, পুলিশ তাদেরকে পেটাচ্ছে। তাহলে পুলিশ কি ধর্ষকদের অনুপ্রাণিত করছে? ধর্ষকের জন্য প্রতিবাদের মিছিল নেমেছে, তাদেরকে পুলিশ পাকড়াও করে নিয়ে যাচ্ছে। কেন? ধর্ষকের পক্ষে পুলিশ। যদিও গতকালকে পত্রিকায় দেখেছি একটি পুলিশও ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কে ধর্ষণ করলো, পুলিশ করলো না সাধারণ জনগণ করলো, সেটা আমাদের বিষয় নয়। ধর্ষণ যিনি করবেন ওই ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সরকার যদি প্রতিবাদ না করতে দেয়, জনগণকে সম্পৃক্ত হতে না দেয়, আইন বিচার ব্যবস্থাকে যদি সুষ্ঠু না করে, তাহলে তো হবে না। বিচার যদি নীরবে নিভৃতে কেঁদে বেড়ায়, তাহলে তো হবে না। বাক স্বাধীনতা যদি পিঞ্জরে আটকা থাকে, তাহলে তো হবে না। অতএব আমি মনে করি এই বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে এবং সরকার চাইলে পারে। এখন সরকার তো গণতান্ত্রিক সরকার নয়, আপনাকে বুঝতে হবে। সরকার তারা যেভাবে নির্বাচিত হয়েছে, রাজনীতিকে তো তারা ধ্বংস করে দিয়েছে। সেই জায়গায় আমি রাজনীতিকে অর্থাৎ গণতন্ত্রকে ধর্ষণ করেছে সেই কথাটা বলিনি। আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে দেশের এই বিচার ব্যবস্থার অবনতি হয়েছে। যে দেশের প্রধান বিচারপতি, আপনি ভাবতে পারেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রধান বিচারপতি আজকে বিদেশের মাটিতে আমেরিকায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে সে পালাচ্ছে। এটা কি হতে পারে? আমরা কোথায় গিয়েছি দেশ এবং জাতি হিসাবে? আজকে ধর্ষণের 1 নম্বর আমরা হতে যাচ্ছি। ইতিপূর্বে ছিলাম 41 নম্বর ধর্ষণের তালিকায়, এখন আমরা হতে যাচ্ছি 1 নম্বর। তাই আসুন আমরা সকলে মিলে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং ধর্ষণ বন্ধ করতে হবে। আজ হয়তো
আপনার অপরিচিতা কেউ ধর্ষণ হয়েছে, কাল হয়তো আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে। যেভাবে ছোট হয়ে আসছে ধর্ষণের পৃথিবী, কখন যেন আপনার ঘরের দরজার খিড়কি নাড়াবে, সেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন যে ধর্ষণ কতটা ভয়াবহ। তাই আপনার দরজায় নক করার আগেই আসুন সকলে মিলে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি, সোচ্চার হই। এটি আমার আবেদন। জি, ধন্যবাদ মিলন ভাই। আমরা জানি যে বৈশ্বিক করোনার কারণে বাংলাদেশেও এটা ঢেউ লেগেছে এবং প্রত্যেকটা সেক্টরে যতটা না লেগেছে, শিক্ষা ব্যবস্থা ঠিক খুব তার থেকে খুব জোরালো ভাবে বা খুব প্রচন্ড বেগে শিক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে। তারই ধারাবাহিকতায় যে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকদিন যাবতই সরকার বন্ধ করে রেখেছে তথা শিক্ষা মন্ত্রণালয় নোটিশ জারি করে বন্ধ হয়ে গেছে। সম্প্রতি আপনি জানেন কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী বলেছে যে এসএসসি পরীক্ষা না দিয়েও শতভাগ পাশ করিয়ে দিবে, যে একটা ঘোষণা। এই 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 যে ঘোষণাটা বা এই যে সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত আপনি কি মনে করেন জনাব মিলন ভাই? আসলে দেখুন, এডুকেশন ইজ এ গ্লোবাল কমোডিটি নাও। কমোডিটি হচ্ছে বাণিজ্যিক উপাদান, শিক্ষাও কিন্তু আজকে বাণিজ্যিক হয়ে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া আমাদের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করত, এখন তাদের দেশে এডুকেশন হাব হয়েছে। আপনার অস্ট্রেলিয়া এডুকেশন হাব, ইউরোপ তো ছিলই, সে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তারা থাকবে। আমেরিকায় তো মানুষ উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেই, তারা তো 1 নম্বর হয়েই আছে। আমাদের যদি কিউএস রেটিং বা যে কোনো রেটিং এ দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নামগুলো সেখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আর আজকে নেই। কোনো এক সময় আমরা যখন আমেরিকায় পড়তে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে জিআরই জিমেট পরীক্ষা দিতে হতো না, তাদেরকে সরাসরি গ্রাজুয়েট প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রামে ভর্তি করতে দেওয়া হতো। আজকে সেই সুনাম আর বাংলাদেশে নেই, ক্রমান্বয়ে সেই সুনাম ধ্বংসের দিকে চলে গিয়েছে। দেখুন 1971 সালে স্বাধীনতার পর 1972 সালে অটো প্রমোশন দেওয়া হয়েছিল। সময়ের প্রেক্ষিতে অটো প্রমোশন তখন শুধু বাংলাদেশেই একটি এক্সাম্পল ছিল, পৃথিবীর অন্যান্য দেশগুলো তো স্বাধীন ছিল। সেই অটো প্রমোশনের সময় কিন্তু পাবলিক পরীক্ষায় কন্ডেন্স সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হচ্ছে, সামনের দিকে এগুনোর সময়, পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার সময় আপনাকে কোন যোগ্যতায় মূল্যায়িত করা হবে, সেই জন্য সেই সময় এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি লেভেলে প্রত্যেকটি পরীক্ষা হয়েছিল। অটো প্রমোশন হয়েছিল এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার বিষয়টি। ওই সময় কন্ডেন্স সিলেবাসের কারণে নকল আমাদের বাংলাদেশে ঢুকেছিল। সেই নকলের কারণে দেশ শিক্ষায় কতটা ধ্বংস হয়েছিল সেটা সকলের জানা রয়েছে। আজকে করোনা, এটির নামই হলো কোভিড-19, অর্থাৎ 2019 সালে এসেছিল। ঠিক এমনি কোনো এক সময় 2019 সালে চীনের হুয়াং এ এটা শুরু হয়েছিল। আজকে সেই করোনা 1 বছর পার হতে শুরু করলো। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তারা আগামবাণী করেছিল এই করোনা কোনো অবস্থাতেই 2020 সালে যাবে না। সেদিকে ভ্যাকসিনের কথা বলা হয়েছিল, 2020 সালের ভিতরে ভ্যাকসিন হবে না। যদিও আজকে আমেরিকার ট্রাম্প প্রশাসন বলছে আসন্ন 3রা নভেম্বরের নির্বাচনের আগেই তারা ভ্যাকসিন সকলকে দিতে পারবে। ধরে নিলাম তারা দিতে পারবে, সেই ক্ষেত্রে তো আমরা দিতে পারছি না। তাহলে 2020 সাল আমাদের জন্য কোনো অবস্থাতেই কোন রকম করোনার জন্য আমরা এই মহামারী থেকে মাপ পাবো সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু আমরা দেখেছি সরকারের অবহেলা। আপনি দেখুন 2020 মার্চ মাসে 8 তারিখে করোনা রোগী শনাক্ত হলো, তারপর কিন্তু আমরা হাতিঝিলে আতশবাজি, আমরা আনন্দ, অনেক কিছু উৎসব আমরা দেখতে পেয়েছি, জনগণের সমাগম দেখতে পেয়েছি। 17 মার্চ বিশ্ববিদ্যালয় হতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, ছুটিতে আনন্দে সকলে বাড়িতে চলে গেল। কিন্তু এই ছুটি কতদিন থাকবে সেই ব্যাপারে সরকার কোনো তাদের বলেনি। তারা বই পুস্তক, নোট, খাতা কলম বা ল্যাপটপ বা ট্যাব কোনো কিছু নিয়ে বাড়িতে যায়নি। 24 মার্চ সরকার আবার ছুটি ঘোষণা করলো, 60 ডেজ, 60 দিন পরে আবার সবকিছু খুলে দেওয়া হলো। দেখুন সরকার বলল যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, বাংলাদেশে করোনা আসতে পারে না। করোনা নিয়ে কত রকম উচ্চ বাচ্চ করা হলো, বাংলাদেশে করোনা নেই। তারপর করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য 17 মার্চ যখন ছুটি দেওয়া হলো, সেই সময় কিন্তু এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল 1 এপ্রিল, 13 দিন আগে বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি শতভাগ ছিল। যাই হোক, পরীক্ষা পিছিয়ে গেল। তারপর সরকার যেভাবে
তাদের বুলেটিনে, স্বাস্থ্য বুলেটিনে বলতে থাকলো যে না, বাংলাদেশ আমরা এই করোনা যুদ্ধে বিজয়ী হয়েছি, বিশ্বের কোন দেশ এই অনন্য দৃষ্টান্ত করতে পারেনি। আমরা এটাও দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারতে কিভাবে করোনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা একটি জিনিস হয়েছে, সেটি হচ্ছে হয়তো বা সরকার আমাদেরকে সঠিকভাবে বলেনি যে করোনায় আমাদের কতটুকু ক্ষতি করেছে, সরকার লুকিয়েছিল। সরকার লুকিয়ে যদি বলতে পারে, অথবা সত্যিকারে যদি সরকার বলতে পারে যে করোনা আমাদের দেশে নেই, করোনা ক্ষতি করছে না, আবার কিছু কিছু অণুজীব বিজ্ঞানী, ডাক্তার, সায়েন্টিস্টরা বলতে শুরু করলো যে বাংলাদেশের বডি ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি আমাদের অনেকে ভালো, সেই জন্য আমাদেরকে করোনায় এতটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কথা ছিল বাসের একটি সিট খালি থাকবে, আরেকটিতে মানুষ বসবে, ট্রেনও তাই ছিল, কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানার যে শর্তটি ছিল সেটি তুলে দিল সরকার। সকল দিকে সকলেই সেই হুড়মুড় করে বাহির হয়ে আসলো। এখন কথা হচ্ছে জীবন এবং জীবিকা, জীবিকার জন্য জীবন, জীবনের জন্য জীবিকা, দুইটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই জীবনের দায়ে জীবিকা চলতে হবে, মানুষ বেরিয়ে আসছে। সরকারও বলেছে আমরা এই সংক্রমণকে অনেক অংশে আমরা বিজয়ী হয়েছি, করোনা আমাদেরকে ভয় পেয়ে গিয়েছে। তারপরেও অনেকেই বলেছিল গ্রীষ্মের সময় বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব কম হবে, কিন্তু আমরা এটাও দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে একটু উপরে বা নিচে টেম্পারেচার থাকার পরও তাদের আক্রমণ কম হয়নি। ভারতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষার মাঝামাঝি করোনা হওয়ার কারণে পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো। সেই বন্ধকৃত পরীক্ষা যখন তারা বলল বাকি বিষয়গুলোকে অটো পাস দিয়ে দেওয়া হবে, সুপ্রিম কোর্টের রিট হলো। সেই রিটের কারণে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো না, পরীক্ষা সবগুলো নিতেই হবে, যখনই না হোক নিতে হবে। শিক্ষা ব্যবস্থায় মূল্যায়নের জন্য পরীক্ষা পদ্ধতি থাকতেই হবে। ভারতের সুপ্রিম কোর্টে এই রায়ও কিন্তু দিয়েছে। আমরা কিন্তু 1 এপ্রিল থেকে কালক্ষেপণ করতে থাকলাম, বলতে পারলাম না কখন আমাদের স্কুল খুলবে, গরমের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে তড়িঘড়ি করে, তাও বলা হলো না। আবার আশঙ্কা করা হচ্ছে শীতে ওই 1918 সালের স্প্যানিশ ফ্লুর মতো দ্বিতীয় ঢেউ যখন আসবে, তখন হান্ড্রেডস অফ মিলিয়ন্স লোক মারা যাবে। সেই আশঙ্কাটির কথা ভেবে এখন বলা হচ্ছে যে শীতের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না। এই অক্টোবর মাসে শীতের প্রারম্ভে এসে সরকার এতটা বিলম্বিত করে সিদ্ধান্ত নিতে গেল যে আমরা কি করব না করব। বেশ ভালো কথা, কি করবেন না করবেন এই চিন্তা করতে হলে শিক্ষাবিদদের নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল। আমরা পত্র পত্রিকা মিডিয়ায় কোথাও দেখি নেই যে কোনো শিক্ষাবিদদের নিয়ে সরকার আলোচনা করছে। আমরা বলছি না বিএনপি মতাবলম্বী শিক্ষাবিদদের নিয়ে আলোচনা করার জন্য, আমরা বলছি আওয়ামী লীগের তো শিক্ষাবিদ ছিল, খলিকুজ্জামান সাহেব বা একে আজাদ চৌধুরী সাহেব, এই ধরনের বিজ্ঞ যারা শিক্ষক রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, তাদের মাঝেও বহু নিরপেক্ষ শিক্ষাবিদ রয়েছে। তাদের নিয়ে যদি একটি ফোরাম করে আলোচনা করে সিদ্ধান্ত নিত, তাহলেও আমি বুঝতাম এই শিক্ষাবিদ যারা শিক্ষকতা পেশায় এবং এই জায়গায় রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে করা হয়েছে। জানি না কার মতামত, কোন বিশেষজ্ঞরা, একটি দলীয় বিশেষজ্ঞ না আমরা বিশেষজ্ঞ, হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে অটো প্রমোশন দেওয়া হবে। অটো প্রমোশন ভালো কথা। আজকে আমরা যারা এই শিক্ষা বিশ্বায়নে মূল্যায়িত হবে একটি গ্লোবাল কমোডিটি, আজকে যারা বিদেশে যাবে লেখাপড়া করতে, এই হাজার হাজার ছাত্রছাত্রীরা, তারা উন্নত বিশ্বে গিয়ে তারা কি বলবে তাদের মার্কশিটের কথা, তাদের মূল্যায়নের কথা একবার কি ভেবে দেখেছেন? কোভিড-19 যদি গত বছর এই অক্টোবরে এসে থাকে, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে ইউরোপ আমেরিকা হতে শুরু করে, কারণ শিক্ষা সকলের জন্য এক। আর আমরা আরো এক বলছি কারণ আমরা তো অলরেডি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের কুইক রেন্টাল গুলোকে ভর্তুকি দিয়ে আমরা তো বিদ্যুতের অভাব পূরণ করেছি। আমরা তো ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে এসে ইন্টারনেট রপ্তানি করছি। আমাদের সক্ষমতা তো সব দিকেই রয়েছে। আমরা তো প্রাথমিক স্কুলগুলোকে ছাদ না দিয়ে, স্কুলের শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে বেতন না দিয়ে আকাশে স্যাটেলাইট প্রেরণ করেছি। আমরা তো উন্নত দেশের সাথে প্রতিযোগিতা করছি। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন তো হতেই পারত। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয় এখনো অনলাইন হতে তারা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। আমি জানি শিক্ষকদের এই অনলাইন বা মডার্ন টেকনোলজি, যারা পুরনো শিক্ষক রয়েছে তাদের ফোবিয়া থাকতে পারে, কিন্তু এই ফোবিয়াকে
কাটানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষকদেরকে তো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতো, ছোটখাটো কত কোর্স রয়েছে সেগুলি দিতে পারতো। সেগুলির কোনো ব্যবস্থাই নেই। স্কুল কলেজ সব বন্ধ রয়ে গেল তো রয়েই গেল। এই ব্যাপারে কোন রকম চিন্তা ভাবনা সরকার আছে কিনা আমরা ভাবতেও পারি না। আমার মনে হয় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছিল, বাংলাদেশের জনশক্তিকে যেভাবে মানব সম্পত্তিতে পরিণত হচ্ছিল, বাংলাদেশের মানুষ যেভাবে ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করছিল, আপনি জানেন পৃথিবীর উন্নত প্রায় 30টি দেশে যে কজন জন্ম নিচ্ছে তার চেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটি জনবহুল, জনঘনত্ব দেশ। বাংলাদেশ আমাদের একমাত্র সম্পদ জনসংখ্যা, যেটাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। সেই মানব সম্পদ যেন আর আমরা সৃষ্টি না করতে পারি, সেই জন্য আমি জানি না এটি কোনো ষড়যন্ত্র কিনা যে এইভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষাকে অটো পাস দেওয়া হলো। আসুন, ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্লাস 5-এ পরীক্ষা নেওয়া হচ্ছে, ক্লাস 8-এ পরীক্ষা নেওয়া হচ্ছে, ক্লাস 10-এ পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে একটি পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়, যেটি হচ্ছে 12 গ্রেড এক্সামিনেশন। এই 12 গ্রেডের পরে কে কোথায় যাবে সেইটি শিক্ষার্থীরা চিন্তা করেন এবং তাদের ভাবনার জগতে কে কি করবেন ভবিষ্যতে সেটাই হচ্ছে তাদের ভাবনার জায়গাটি। সেই ইন্টারমিডিয়েট 12 গ্রেডে এসে যদি অটো প্রমোশন দেয়, তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে তারা যথোপযুক্ত জায়গায় গেল কিনা? আপনি একজন ডাক্তার হয়ে মন্ত্রী হতে পারেন, পুলিশ অফিসার হতে পারেন, আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি তো প্র্যাকটিস করছেন না। তাই বলে যারা প্র্যাকটিশিয়ান ডক্টর হবে তাদের তো সঠিকভাবে মূল্যায়িত করে ডক্টর বানাতে হবে। এই কথাটি কি আপনি একবার ভেবে দেখেছেন? তাই বলবো যে এই ইন্টারমিডিয়েট পরীক্ষাকে মূল্যায়িত করার বিষয়ে সরকার কোন রকম চিন্তা ভাবনাই করেনি। 2017 সালে যারা এসএসসি পাস করেছিল, 2019-এ এসে তারা পরীক্ষা দিয়েছিল এবং 1,10,000 পেয়েছিল। 1,10,000 জিপিএ প্লাস পেয়েছিল। 2017 সালে তারা 2019-এ এসে অনলি 47,000 জিপিএ প্লাস পেয়েছিল। আজকে যদি আপনি বলেন 1,04,000 জিপিএ প্লাস পেয়েছিল 2019-এ, 18-তে, যারা আজকে এসে 2020-এ পরীক্ষার্থী ছিল, আপনি কি 1,04,000-কে জিপিএ প্লাস দিয়ে দিবেন? আপনি বলেছেন এসএসসি এবং জিএসসি পরীক্ষা হবে। জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কেউ গুরুত্ব দেয় না, শুধু সেখানে হাজিরা হয়। তার কারণটি হলো সেই জিএসসি তে জিপিএ প্লাস পেলেন কি পেলেন না সেটা কখনো উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। বিবেচনা করা হয় পরীক্ষার সময় 40% নাম্বার ইন্টারমিডিয়েট অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থেকে না হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়, আর 20% না হয় এসএসসি থেকে। তাহলে 40 and 20%, এই 60% প্লাস 40% আপনার পরীক্ষার উপর নির্ভর করে একজন ছাত্র ছাত্রীকে তার ভর্তির পরীক্ষা উন্নীত করে সেই সুযোগ তাকে দেওয়া হয়। তাহলে আপনি যদি এসএসসির উপর নির্ভরশীল হন, সকলকে জিপিএ প্লাস দিতে হবে, অর্থাৎ 5 দিতে হবে। আবার দেখুন, আপনি একটু বিবেচনা করে দেখুন, এসএসসি পরীক্ষায় পাস করেছিল 77%, তাহলে আপনি কি 100% পাস করে দিতে পারেন? এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় 53,000 ছিল যারা এক বিষয়ে ফেল করেছে, তারা পরীক্ষা দিয়েছিল ইমপ্রুভমেন্টের জন্য। তারা 53,000 এর মধ্যে আপনি কি মনে করেন বেশিরভাগ ছেলে মেয়েরই তো ইমপ্রুভ করতো? তাদের বিগত রেজাল্টের উপরে যদি আপনি সেটাকে নির্ধারণ করেন, তাহলে কিভাবে আপনি তাদেরকে মূল্যায়িত করবেন? আপনার তো অধিকার নেই আমি মেধাবী ছাত্র হিসেবে মূল্যায়িত হওয়ার জন্য পরীক্ষা দেব, আর আপনি আমাকে গড় একটা গ্রেডিং দিয়ে দিবেন অটো পাস এবং জিপিএ প্লাস দিয়ে দিবেন বিগত দিনের উপরে। মানুষ ক্রমান্বয়ে চেষ্টা করে এবং ভালো করে। সেই বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত না দিতে পেরে বললেন জিএসসি এবং এসএসসির উপর নির্ভর করে আপনি দিবেন। প্রায় 14 লক্ষ শিক্ষার্থী সকলকে জিপিএ প্লাস দিয়ে পাস করিয়ে আপনি তাদেরকে কিভাবে মেধার তালিকায় করবেন, কিভাবে বিদেশ পাঠাবেন? এই বিষয়গুলো সরকার যদি চিন্তা করত, তাহলে তারা লক্ষ্য করত পার্শ্ববর্তী দেশ ভারতে কিভাবে পরীক্ষা হচ্ছে, আমাদের উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকাতে কিভাবে পরীক্ষা হচ্ছে, এই যে লন্ডনে কিভাবে পরীক্ষা হচ্ছে। তাদের সিস্টেম তো মোটামুটি আমাদের সিস্টেম, তাই নয় কি? তাদের যে বোর্ড রয়েছে, বোর্ড একটি কথা বলেছিল পাবলিক পরীক্ষায় যে তাদের অ্যাসেসমেন্ট গুলো বিগত পরীক্ষাগুলো থেকে রেজাল্ট নিয়ে অ্যাসেসমেন্ট করা হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন গুলো সেটার বাদ ছাড়লো।
তারা বললো না, এটা হতে পারে না। তাহলে কি করতে হবে? স্কুলগুলো, কলেজগুলো, মানে প্রতিষ্ঠানগুলো ক্লাস টিচারদের অ্যাসেসমেন্টও সেটার সাথে সংযুক্ত হতে হবে। দুইটি রেজাল্টই করলো, বোর্ড একটি রেজাল্ট দিল এবং স্কুল টিচাররা মানে ইনস্টিটিউশন টিচারদের তাদের অ্যাসেসমেন্টের উপর আরেকটি রেজাল্ট দেওয়া হলো। এই দুইটি রেজাল্টের সমন্বয়ে দেখা গেল প্রায় কাছাকাছি এসছে। আমাদের দেশে তো স্কুল বা ইনস্টিটিউশন বা কলেজের টিচারদের অ্যাসেসমেন্টের যে পদ্ধতিটি তাদের নেই, যদিও আমরা ডিজিটাল বাংলাদেশ, সেইভাবে আমরা মক টেস্ট বা অন্য কোনো টেস্ট দিয়ে সেই ব্যবস্থাটি আমরা করতে পারি না। সেক্ষেত্রে তো আমরা বলতে পারতাম যে প্রি টেস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়েছিল, টেস্ট পরীক্ষার রেজাল্ট গুলোকে আমরা দেখতে পারতাম, কিন্তু সেটা তো আমরা গুরুত্ব দেইনি। না দিয়ে আমরা কি করলাম? আমরা গড়ে বলে বসলাম যে আমরা এসএসসির উপর রেজাল্ট দেব। এই যে সিদ্ধান্তহীনতা, কেন এই সিদ্ধান্তহীনতা হবে? আজকে 14 লক্ষের জীবনকে নিয়ে ছিনিমিনি করছেন। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 14 লক্ষ শিক্ষার্থীরা খুশি হয়েছে, আর তার সাথে অভিভাবকরা এই হ্যাসেল থেকে বেঁচে গিয়েছে। 342 লক্ষ জনগণের বা আপনার ভোটার সংযুক্ত করলেন আপনার দলের জন্য। এটা যদি ভেবে আপনি করে থাকেন, এই জাতিকে আবার ওই 72 জন নকলের দিকে ঠেলে দিয়ে শিক্ষাবিহীন একটি জাতি করতে চেয়েছিলেন, আবার সেদিকে আপনি ঠেলে দিচ্ছেন। অর্থাৎ শিক্ষাকেও আইসিইউতে আপনি দিয়ে দিচ্ছেন। ওই স্যাচুরেশন লেভেল অক্সিজেন 95 এর নিচে চলে আসলে যেটা হয়, সেই জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন। আমি বুঝি যে পরীক্ষা বড় না, জীবন বড়। আমি বিশ্বাস করি জীবন বড়, পরীক্ষা বড় না। সেই ক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তটা নিতে দেরি করলেন কেন? পুরোটা সামারে বললেন আমাদের দেশের সংক্রমিত এই মহামারী আমরা নিয়ন্ত্রণে এনেছি, তাহলে সেই সময় কোনো একটি ভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন না কেন? যদি তাই না করতে পারেন, তাদেরকে মূল্যায়নের জন্য আপনি ব্যবস্থা করলেন না কেন? আজকে আমি বলেছিলাম যে পরীক্ষাগুলো উপকেন্দ্র বাড়িয়ে দিন। অর্থাৎ আপনি যেই কলেজের ছাত্র, সেই কলেজে আপনি হেঁটে যান বা রিক্সায় যান, সেই কলেজে যদি আপনার পরীক্ষা কেন্দ্র হতো, তাহলে তো আপনি এই স্বাস্থ্যসম্মত ভাবে আপনি দূরে দূরে বসে পরীক্ষা দিতে পারতেন। তাহলে কি হতো? আজকে যেখানে বাসে আপনি গাদাগাদি করে যাচ্ছেন, সেখানে স্বাস্থ্যসম্মত ভাবে আপনি বেরোতে হচ্ছে, তাহলে আপনি উপকেন্দ্র করলেই তো হতো। এখন যার যার কলেজকে যদি উপকেন্দ্র করা হতো, তাহলে কি হতো? স্বজন প্রীতি এবং নকল বেড়ে যেত। সেই কারণে এক কলেজের শিক্ষক পার্শ্ববর্তী কলেজের শিক্ষককে স্থানান্তরিত করলেই হতো, তাহলে তো আপনি পরীক্ষা নিতে পারতেন। যদি সেটাও আপনি নিতে না পারতেন, তাহলে আপনি কলেজের শিক্ষকদেরকে বলতেন তোমাদের অ্যাসেসমেন্ট একটা রিপোর্ট পাঠাও। শিক্ষকদের একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট, ক্লাস অ্যাসেসমেন্ট রিপোর্ট, মক টেস্টের রিপোর্ট, প্রি টেস্টের রিপোর্ট, টেস্টের রিপোর্ট, সেগুলি দিয়ে আপনি মূল্যায়ন করতেন। আপনি গড়ে বলে দিলেন এসএসসি তে যা হয়েছে তা দিয়ে এবং জেএসসি তে তা হয়েছে, তাহলে যারা ইমপ্রুভমেন্টের জন্য পরীক্ষা দিতে গেল তাদের কি অবস্থাটা হবে? যারা প্রায় 3.5 লক্ষ যারা গতবার ফেল করেছিল এবার পরীক্ষা দিচ্ছে, তাদের ভাগ্য আপনি কিভাবে নির্ধারণ করবেন? একবার কি আপনি বলতে পারবেন সেই বিষয়টি? তাই বলছি, এই গুরুত্বহীনভাবে শিক্ষা ব্যবস্থা চালালে এই জাতি ধ্বংসে চলে যাবে। এই জন্যই বললাম শিক্ষাকে আইসিইউতে পাঠানো হয়েছে। জি মিলন ভাই, আমরা জানি যে এসএসসির পরে একটা বেশি সংখ্যক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার জন্য যায়, সেটা উচ্চশিক্ষা বলেন, তারপরে ওখানকার স্কলারশিপে বলেন। আপনি নিজেও নিউ ইয়র্কের একটা ইনস্টিটিউট থেকে এমবিএ করেছেন, মালয়েশিয়া থেকে পিএইচডি করেছেন। থেকে আমি করেছি, নিউ ইয়র্ক টেক থেকে আমি এমবিএ করেছি, নিউ ইয়র্ক টেক থেকে আমি এমবিএ। জি, আমি সেটাই উল্লেখ করছিলাম। তো আপনি জানেন যে আমরা সেখানে অনেকজন, আমি নিজেও এখানে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করেছি, তো আমরা জানি আমাদের এখানে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই যে অটো প্রমোটেড হয়ে এসএসসি পাস করলে এরা কি ধরনের, এই শিক্ষার্থীরা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কি মনে করেন আপনি? শুনেন, অটো প্রমোশন বিষয়টি বিশ্বের কোন দেশের জাতির জানা নেই। আমরা 1972 আমরা একটি জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সেই সময় সেটা হতে পারত, কিন্তু আমি মনে করি আজকের প্রেক্ষাপটে। দুঃখিত দর্শক শ্রোতা, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জনাব মিলন ভাইয়ের সহিত। আমরা অপেক্ষা করি, আশা করি আবারও মিলন ভাইকে পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা একটু অপেক্ষা করি। আমাদের অনেকগুলো কমেন্টস এসে যুক্ত হয়েছে। মাহবুব চৌধুরী লিখেছেন যে হ্যাঁ, উনি দেখতেছেন আমাদের আজকের অনুষ্ঠান, খুব ভালো হচ্ছে। মিলন ভাইকে অভিনন্দন জানিয়েছেন হোসেন হায়দার, জাপান থেকে উনি দেখতেছেন। সিডনি থেকে অনেকেই
আমাদের অনুষ্ঠানটুকু দেখছেন, লাইভ অনুষ্ঠান। আমাদের এক ভাই লিখেছেন ভেরি ওয়েল সেড। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমি গতকালকে দেখলাম একজন শিক্ষার্থী বাংলাদেশ সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে একটি উকিল নোটিশ দিয়েছে যে তার অধিকার হনন হয়েছে এই অটো প্রমোশনের কারণে, সে যথাযথ মূল্যায়িত হবে না এবং সেটিও অপেক্ষার পালা, দেখতে হবে মাননীয় আদালত, উচ্চ আদালত কিভাবে এই বিষয়টিকে বলেন। আমি বলতে চাচ্ছি যে কোনো ভাবেই তাদেরকে মূল্যায়িত করতে হবে। আপনি যদি মূল্যায়িত করতে ব্যর্থ হন, অর্থাৎ অটো প্রমোশন, এই কথাটি বলা চলবে না। জি, মিলন ভাই, আপনি জানেন যে সরকার অনেকটা কারোর সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে যে শতভাগ পাশ করিয়ে দিবে এসএসসিতে। তো আসলে যেহেতু সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে, এখন আমাদের যেটা পজিটিভলি দেখতে হবে বা তথা আমরা আলোচনা করতে পারি যে এই সমস্যাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। আপনি তো সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনি কি মনে করেন কিভাবে এই সমস্যাটা কাটিয়ে ওঠা যায়? না, আমি সেই কথাটি বলছি। এক নম্বর কথা হলো, পরীক্ষা বড় না জীবন বড়? জীবন বড়। যদি সরকার আমাদেরকে সঠিক তথ্য দিত যে করোনা আক্রান্ত হচ্ছে প্রতিদিন এত হাজার, প্রতিদিন মৃত্যু বরণ করছে এত হাজার, তাহলে আমরা ভয়াবহতা সম্বন্ধে জানতে পারতাম, আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। আপনি সিদ্ধান্ত নিতে হলে আপনি প্রত্যেকটি বিষয় জানতে হবে। সরকার এখানে লুকোচুরি খেলছে। যদি সরকার আমাদেরকে বলে যে ভয়াবহতা অত্যন্ত ব্যাপক, কোনো অবস্থাতে এই ঝুঁকি নেওয়া যাবে না, আমরা কিন্তু সরকারে যেভাবে চলছে, চালাচ্ছে দেশ, সেটার উপর নির্ভর করেই আমরা বলছি। হাউবার, এখন এই পরিস্থিতি ধরে নিলাম সরকার আমাদের সাথে গোপন করেছে যে ভয়াবহতাটা জানায়নি, ভয়াবহতা অত্যন্ত ব্যাপক। সেই ক্ষেত্রে আমরা লিড লগ, আমাদের সামনে এই শিক্ষা ব্যবস্থাতে, এই করোনাতে সবচেয়ে ভয়াবহ দেশগুলো কিভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ধরুন আমেরিকার কথা, ধরুন নিউ ইয়র্কের কথা, ধরুন লন্ডনের কথা, ধরুন ইটালির কথা, ধরুন ইন্ডিয়ার কথা, সেগুলিকে কগনিজেন্সে নিতে হবে। আমি মনে করি যে যে কোনো ভাবেই হোক মূল্যায়নের একটি ব্যবস্থা করতে হবে। সেটা এই ইংল্যান্ডে যেটা হয়েছে, ক্লাসরুম টিচাররা, ইনস্টিটিউশন টিচাররা মূল্যায়িত করছে, বোর্ড মূল্যায়িত করছে, দুইটাকে নিয়ে করছে। আরেকটি বিষয় আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দিতে হবে, স্টুডেন্টদের একটা রাইটস আছে টু মানে ক্লেম যে আমি এর চেয়ে ভালো করতাম। এই যে প্রটেস্ট করার এই ক্লজটাই নাই। আপনি বলবেন ইউ আর ফেল, ইউ আর ফেল, ইউ ক্যানট ডু দ্যাট। স্টুডেন্টরা বলবে যে না, আমি ক্লেম করছি আমার রেজাল্ট আর একটু ভালো হবে। রিইভালুয়েশনের একটি অপশন থাকতে হবে। এই অপশনটি কিন্তু গভর্নমেন্ট রাখেনি। মানে গভর্নমেন্ট যেমন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, বিচার বিভাগকে হত্যা করছে, জোর করে সবকিছু করছে, শিক্ষা ব্যবস্থাকে জোর করে একজনকে বলছে তুমি ফেল, তাকে এই অপশনটি দেয়নি যে তোমার গ্রেড যদি ফেল হয় তাহলে ইউ ক্যান চ্যালেঞ্জ। এই অপশনটি পর্যন্ত দেয়নি। আপনি চিন্তা করেন কতটা কঠিন, নিদারুণ, অগণতান্ত্রিক এবং বিচারহীনতায় প্রত্যেকটি ছেলে ভুগছে। আজকে যে ছেলেটি ইন্টারমিডিয়েট পড়ছে তাকে জোর করে বলে দেবে তুমি ফেল, এবং তাকে ফেল মেনে নিতে হবে। কাউকে জোর করে বলে দেবে তুমি সি মেনে নিতে হবে। সে চ্যালেঞ্জ করতে পারবে না। এই অপশনটি পর্যন্ত রাখেনি। এটি হচ্ছে ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ গভর্নমেন্টের একটি চরিত্র। আমি যদি থাকতাম আজকের এই ভয়াবহতায়, যে কোনো বিকল্প ভাবে অন্যান্য বিশ্ব যেভাবে পরীক্ষা কন্ডাক্ট করছে বা ইভ্যালুয়েশন করছে, আমি সেগুলি অনেকগুলো দিক আপনাকে পর্যালোচনা করলাম। এগুলিকে আলোচনা করে, শিক্ষাবিদদের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতাম। সেইটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জনমত গড়ে তুলতাম। প্রত্যেকেই একই কথা বলতো। কেউ আজকে এই সরকারকে বা এই মন্ত্রণালয়কে কেউ দোষারোপ করতো না, যদি আপনি সকলের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতেন। কারণ করোনা মহামারী বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত নয়, মহামারী মহামারী। এই মহামারী বৈশ্বিক মহামারী, বিশ্বের সকলের জন্য মহামারী। অতএব এই মহামারী নিয়ে কেউ দলীয়করণ করতো না। তাই আলোচনার দরকার ছিল, কনসেনসাস তৈরি করার দরকার ছিল, উপদেশ নেওয়া দরকার ছিল। আমি বলছি না বিএনপি শিক্ষাবিদদের উপদেশ নেওয়া, তাদেরও শিক্ষাবিদ রয়েছে, নিরপেক্ষ শিক্ষাবিদ রয়েছে। আমি জানি তাদের অনেক শিক্ষাবিদ রয়েছে, এই বিষয়ে তাদেরকে সঠিক সাজেশন দিত, কিন্তু সেটা তারা করেনি। তারা শুধু ক্ষমতার দম্ভ, চেয়ারে বসেছেই ডিসিশন দিয়ে দিব। আপনাকে যদি জোর করে সি দিয়ে দেয়, আপনি কি মেনে নেবেন? মেনে নিতেই হবে আপনাকে, যেমনি ভাবে নির্বাচনকে মেনে নিয়েছে। জনাব মিলন ভাই, আমরা জানি আপনি কারিগরি শিক্ষা, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট
ও ডেমোক্রেটিক ডিভিডেন্ডের উপর পিএইচডি অর্জন করেছেন। আপনার এই অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি হতে পারে, কি মনে করেন আপনি? আপনি আবার একটু প্রশ্নটা করুন। আপনার পিএইচডি তো জি, আপনাকে কোশ্চেনটা আমি আবারও করছি। আমরা জানি আপনি কারিগরি শিক্ষা, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেটিক ডিভিডেন্ডের উপর আপনার পিএইচডি অর্জন করেছেন। তো আমরা জানতে চাই আপনার এই অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা মানে ভবিষ্যৎ কি হতে পারে, বা এই সম্পর্কটা কি হতে পারে? আসলে হয়েছে কি, আমি 5টি বছর কাজ করেছি শিক্ষার উপরে। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি। ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি নক্ষত্র হিসেবে তৈরি করুক, সেই ভাবনা থেকেই আমি এদেশের শিক্ষা ব্যবস্থার উপরেই আবারও আমি আমার এই রিসার্চের কাজটি করেছি। আমি দেখেছি এই বাংলাদেশ গরিব অনুন্নত দেশে বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য তাদেরকে স্বল্প পয়সায় স্বল্প সময়ে কারিগরি শিক্ষা যদি দীক্ষিত করতে পারি, তাহলে আমরা অনেক অর্থে আমরা এই কি বলে আর্থসামাজিক উন্নয়নে সাহায্য করতে পারবো। সেই জন্যই আমার এই উপাত্ত ছিল মানব সম্পদ উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। আমরা দেখেছি এদেশের এক্সপ্যাট্রিয়েটরা তাদের রিমিটেন্সের উপর নির্ভর করে আমাদের দেশ আজকে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে। সেই কারণে আমি এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলাম। তা আমি ভাবছি, আমার ভাবনায় হলো বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের সাথে এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি ভোকেশনাল এবং প্রত্যেকটি জেলায় উপজেলা কারিগরি শিক্ষাকে দক্ষ মানব শক্তি তৈরি করার জন্য এবং কারিগরি শিক্ষায় দীক্ষিত করার জন্য কাজ করতে হবে। সেই জন্যই আমি এই থিসিসটি আমার উপাত্ত রিসার্চের টপিক ছিল এইটা। জি মিলন ভাই, আপনি জানেন যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র একটা অবস্থায় এসে পৌঁছেছে, ঠিক 2014 সালে। শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? ধন্যবাদ দর্শক শ্রোতা, আমাদের সংযোগে আবারও বিচ্ছিন্ন হয়ে গেল মিলন ভাই, আমরা একটু ওয়েট করি। আমরা আবারও মিলন ভাইকে পেয়ে গেছি। জি মিলন ভাই স্বাগতম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, মাসেল কেটে গিয়েছিল, খুব নেটে ডিস্টার্ব করছে। হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো আপনি জানেন যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা পর্যায়ে এসে পৌঁছেছিল, যেটা আমরা লক্ষ্য করেছি। শুনতে পাচ্ছেন মিলন ভাই? দুঃখিত দর্শক শ্রোতা, আবারও আমাদের দুর্ভাগ্য যে ইন্টারনেটের ডাউনের কারণে বারবার আমাদের লাইভে বিঘ্ন ঘটছে, সংযোগ হারিয়ে ফেলছি মিলন ভাইয়ের সাথে। আমরা একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ পেয়ে যাবো আবারও। আমাদের বাই দ্য টাইমে আমরা একটু কতগুলো কমেন্টস পড়ে নিই। আমাদের আব্দুল করিম ভাই লিখেছেন, আসলে সরকারের কি কোনো সফলতার দিক আছে? যে আমরা মিলন ভাইকে পেয়ে গেছি। স্বাগত মিলন ভাই, নেটে আসলে অনেক সমস্যা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যে ব্যাপারটা বলতেছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা অবস্থায় এসে পৌঁছেছিল এবং এই ধারাটা মোটামুটি চলতেছিল। 2014 সালে আমরা এসে দেখলাম যে 153 থেকে 54 জন সাংসদ বিনা মানে অটো ভাবে, যেভাবে একটু যে আমরা বলতেছিলাম অটো পাস, ঠিক অটো ভাবে তারা নির্বাচিত হয়ে গেল। তো ঠিক কেমন যেন আমরা আবার সেই 1988 সালের মধ্যে ফিরে গেলাম 2014 সালে। তার থেকে ভয়াবহ রূপ দেখলাম আমরা যে এই যে 2019-এ যে দিনের ভোট রাতে হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল পরের দিন, ঠিক মিডনাইট ইলেকশন হয়ে গেল। মানে এই যে আপনি কি মনে করেন, এই যে গণতন্ত্রের যে বাধাগ্রস্ত করা যে বিভিন্ন রূপ, যে দানবীয় রূপগুলো বিভিন্ন সময়ে এসে উপস্থিত হয়, এই যে গণতন্ত্রের সপক্ষে এই ধরনের রূপগুলোকে আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি, কি উত্তরণের কি পথ হতে পারে, কি মনে করেন আপনি? রাজনীতিবিদদের সদিচ্ছা,
আমরা যারা রাজনীতি করি, রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, ক্ষমতা এই যে লোভ লালসা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে, স্বচ্ছতার মাধ্যমে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য এই ৩০ লক্ষ শহীদানের বিনিময়ে, এই আত্মহত্যের বিনিময়ে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে একটা সংবিধান পেয়েছি, এই সংবিধানের আলোকে এই দেশকে এগিয়ে নিতে হবে। এই সংবিধানকে আমরা মানছি না, সংবিধানকে আমরা কেটে টুকরো টুকরো করে আমাদের সুবিধা মতো ব্যবহার করছি। সেই জায়গাতে বেরিয়ে আসতে হবে। এই যে দ্বিমুখী যে একটি আচরণ, আপনি দেখুন 91 থেকে 96 পর্যন্ত, 93 সালে একটানা 96 ঘন্টা হরতাল পর্যন্ত হয়েছিল, রোজার মধ্যে হরতাল পর্যন্ত হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করার জন্য। এমনও তো বলেছিলেন যে এই কেয়ারটেকার কনসেপ্ট বিদেশে রপ্তানি করা হবে। এটি একটি অনন্য উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে, এই কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন করা। সেটাকে মেনে নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি সংসদে সেটাকে পাস করালেন। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য, 13দশ সংশোধনী করার জন্য এটাকে পাস করিয়ে 30 মার্চ তিনি ক্ষমতা থেকে বেরিয়ে আসলেন এবং নির্বাচন একটি কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্য দিয়ে সংগঠিত হলো। সেই থাকতে আমাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলো। 91 থেকে 96 গেল, 96 থেকে 2001 গেল, 2001 থেকে 2006 পর্যন্ত গেল। 2006 এসে এই যে কোনো কারণেই হোক আমাদের দেশে এই যে নতুন ভাবে নতুন রাজনীতি, পরনির্ভরশীল রাজনীতি, প্রতিবেশীদের কথায় রাজনীতি, সেই রাজনীতি হয়ে যে সংবিধান পরিবর্তন করলো 2014 সালে 5ই জানুয়ারি ইলেকশনের আগে 13দশ সংশোধনী বাতিল করা হলো। এবং আপনার স্পষ্ট খেয়াল রয়েছে 2014 5ই জানুয়ারি ইলেকশনে সুজাতা সিং এই দেশে এসে জোর করে এরশাদকে সিএমএ ভর্তি করিয়ে এককভাবে নির্বাচন করে নিল। সেই যে একক নির্বাচনের রীতি বাংলাদেশে শুরু হলো, সেখান থেকে আগত চলছে, গণতন্ত্রকে পরাহত করা হয়েছে। এই হলো আজকের এই অবস্থা। এই অবস্থাতে যদি বেরিয়ে আসতে হয়, রাজনীতিদের সদিচ্ছা থাকতে হবে, দেশের মানুষের ভিতরে জাগরণ আসতে হবে এবং দেশের স্বার্থে আমাদেরকে সবাই এই গণতন্ত্রের জন্য আবারও নতুন ভাবে সংগ্রামে নামতে হবে। কারণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্র কোথায় যায় তার নজির আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রে, চাকরি হতে শুরু করে, ব্যবসা হতে শুরু করে, স্কুল কলেজে ভর্তি হতে শুরু করে, মহল্লা হতে শুরু করে, প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করে আজকে মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, সেখান থেকে যদি দেশকে ফিরিয়ে আনতে হয়, একটি জায়গায় যেতে হবে, সেটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র এর বিকল্প কোনো কিছু নেই। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সকলকে সোচ্চার হতে হবে, রাজনীতিবিদদের কঠিন আন্দোলনে যেতে হবে। আন্দোলন ছাড়া কোনো বিপ্লব হয় না। ঘরে বসে যদি কেউ চিন্তা করে যে গণতন্ত্র আমাদের হাতে পৌঁছে দিবে, এটা সম্ভব নয়। যারা আজকে ফ্যাসিস্ট ডিক্টেটর সরকার চালাচ্ছে, তারা গণতন্ত্র ফিরিয়ে দিবে এটা বিশ্বাস করা যায় না। একটু চিন্তা করে দেখুন, নির্বাচনের আগের দিন রাতে নির্বাচন হয়ে যায়, প্রত্যেকটি লোক জানে কিন্তু চুপ করে বসে আছে। এইভাবে তো হতে পারে না। এদেশের শিক্ষিত সমাজ, তরুণ সমাজ, সাধারণ লোককে কে ক্ষমতায় আসবে সেটা আমাদের কাছে বড় নয়, কে দায়িত্ব নেবে সরকার পরিচালনা নয়। আমি মনে করি বিপ্লবের মধ্য দিয়ে এই জাতিকে পুনরুদ্ধার করতে হবে। তা না হলে গণতন্ত্র না আসলে এদেশের স্বাধিকার, সার্বভৌমত্ব কোনো কিছুই টিকবে না, টেকসই হবে না। আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন করতে চাই গণতন্ত্র নিয়ে, যে ফ্যাসিবাদের এই যে বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন, আপনি দেখেন যে সবাই সবার অ্যাঙ্গেল থেকে করে যাচ্ছে একটা আন্দোলন। তো আপনি কি মনে করেন যে এটার ভবিষ্যৎটা কি, কোথায় আমাদের, কোথায় গিয়ে থামতে পারে বা কি করণীয় হতে পারে? ভবিষ্যৎ আমি তো খুব পরিষ্কার ভবিষ্যৎ দেখি। শুনুন, যখন সমাজের প্রতিটি লোক অত্যাচারিত হবে, যখন প্রতিটি লোক বেদনার্থ হবে, প্রতিটি লোকের অন্তরে কষ্টের এবং অত্যাচারের যে রক্ত তিলক জমা হবে, তখনই দেখবেন সকলে একদিন ফুঁসে উঠবে এবং ফানুসের মতো চুপসে যাবে যারা অত্যাচার করে, এই অত্যাচারিত সরকার। সেই আন্দোলন, সেই ঢেউয়ে আপনি দেখবেন
বাংলাদেশ আবারও ওই 71-এর মতো জেগে উঠবে। আমি সেই দিনের অপেক্ষা আছি, সেই দিন আর বেশি দূরে নয় যে 71-এর মতো আবার সেই গণজোয়ার আসবে। বাংলাদেশের মানুষ, আপনি জানেন বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ত্যাগী মানুষ, সংগ্রামী। তাদের জীবন শুরু থেকে এই সংগ্রাম করে তারা বেঁচে থাকে। এই সংগ্রামী মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এটা আমার বিশ্বাস রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার হতেই হবে, এবং যতই দিন যাবে ততই অত্যাচারের বিষয়গুলো ওই স্নোবলের মতো দিন দিন বাড়তেই শুরু করেছে। একটি বরফের পাহাড়ের চূড়ায় 1 মুঠ বরফ নিয়ে একটি ছোট্ট বল বানিয়ে যদি ঢেল দেন, তাহলে এটা গড়াতে গড়াতে বিশাল একটি স্নোবলের আকার ধারণ করে। আজকে অন্যায়, অত্যাচার, অবিচার, মানুষের দুঃখ, বেদনা, ক্রোধ সব ওই স্নোবলের মতো বেড়ে গিয়েছে। যে কোনো সময়ে দেখবেন এটা ফুসে উঠেছে, এবং তখনই একটি বিপ্লব হবে। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এটাই আমি আশা করি। জি, মিলন ভাই, আপনার কথার সাথে আমি একমত। দুঃখজনকভাবে আমরা অনুষ্ঠানের ঠিক শেষে চলে এসেছি। আপনার কাছে আমি সর্বশেষ কোশ্চেনটুকু করতে চাই, সেটা হলো যে শিক্ষা ব্যবস্থা একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা রয়ে গেছে, যেটা অস্বীকারের জন্য নাই। বিভিন্ন সময় আমরা দেখলাম বিসিএস এর মতো কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে, মেডিকেলের তারপর আপনার ভর্তি পরীক্ষা, মানে সবকিছুতে শিক্ষা ব্যবস্থাটা একটা মেজারি অবস্থার মধ্যে রয়ে গেছে। ধরেন আমি মানে আশার আলো স্বরূপ আমি যদি বলি, কালকে আপনাকে শিক্ষামন্ত্রী করা হলো বা আপনি ইলেক্টেড হলেন, আপনার প্রথম কাজ কি হবে এই যে শিক্ষা ব্যবস্থাটাকে একটা ট্রেনিং, একটা সঠিক রেলে নিয়ে আসার জন্য? শুনুন, আপনি সার্বিক শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে আসার জন্য বিগত দিনে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি। যখন যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আমি সচেষ্ট হয়েছিলাম। আমি যখন দেখেছি যে অনেকেই শিক্ষাকে বাণিজ্য হিসাবে পাবলিক সেক্টরে আপনার নতুন নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠিত করে সেখানে চাকরি দিয়ে সেখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ওভার স্যাচুরেটেড ইনস্টিটিউশন গড়ে তুলছে, এবং আমার সহপাঠী রাজনীতিবিদরাই করছে, সেই মুহূর্তে আমি চিন্তা করলাম এই পাবলিক সেক্টরের শিক্ষকদের জন্য আমাকে নতুন একটি পদ্ধতি করতে হবে, অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট পলিসি করতে হবে। আমি যদি শিক্ষকদের নিবন্ধন করি, পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষকদের সার্টিফিকেট দেই, তখন যে কেউ অযাচিত ভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবে না, অর্থাৎ ওভার স্যাচুরেটেড শিক্ষা প্রতিষ্ঠান হবে না, তাহলেই সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। সেই জন্য আমি এনটিআরসি করেছি। আমি যখন দেখেছি যে জিপিএ এর মধ্যে আমার পরিবর্তন আনার দরকার, সেটাই আমরা করেছি। আমরা দেখেছি শিক্ষকদেরকে মূল্যায়িত করতে হবে, তখন আমরা শিক্ষকদের নিয়ে কাজ করেছি। অর্থাৎ আমি বলছি, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যদি আপনি সত্যিকারের চুম্বক শব্দ শুনতে চান, তাহলে বলবো যে সর্বপ্রথম শিক্ষায় শিক্ষকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যদি আপনি শিক্ষকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তারা এই বাকিগুলো ঢেলে সাজিয়ে নিবে, এবং তারাই এই শিক্ষার এই বিশাল জাহাজটির নাবিক হবে শিক্ষকরাই। তারাই এই শিক্ষা ব্যবস্থাকে সামনে নিয়ে যাবে। ভেবে দেখুন আজকের শিক্ষকদেরকে কিভাবে অবমূল্যায়িত করা হচ্ছে। আপনি বিসিএস শিক্ষক হতে শুরু করে, আপনি পাবলিক স্কুলের শিক্ষা হতে, এমপি ও নন এমপি হতে শুরু করে সকল শিক্ষককে অবহেলিত করা হচ্ছে। এবং কিভাবে অবহেলার কারণে যারা সত্যিকারের অর্থে মেধাবী ছাত্র, তারা শিক্ষকতায় আসছে না। ভেবে দেখুন, আপনি ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস এন্ড ডায়েট যদি ভালো না হয়, তো প্রোডাকশন তো ভালো হতে পারে না। অতএব শিক্ষককে সবচেয়ে সম্মানের আসনে আসীন করতে হবে, তাহলে শিক্ষকরাই এই জাহাজটিকে চালিয়ে নিবে। ব্যাপক অর্থে আমি এতটুকুই রাখলাম, বাকিটুকু অনেক ব্যাখ্যা রয়েছে। যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ঘন্টার পর ঘন্টা বলতে পারবো কি করতে পেরেছি, কি করতে পারিনি। তবে এতটুকু বলতে পারবো, যতটুকু করেছি তার চেয়ে হাজারো গুণ কাজ করতে পারিনি। করেছি তিল পরিমাণ, দায়িত্ব ছিল বিশাল এভারেস্ট তুল্য, কিছুই করতে পারিনি। করতে হবে। যদি করতে না পারেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ উপহার দিয়ে যাবেন, এবং আজ হোক কাল হোক ইতিহাসের কাঠগড়ায় আমাদেরকে তারা মৃত হলেও দাঁড়া করাবে এবং বলবে তোমাদের জন্য এই জাতি ধ্বংস হয়েছিল। তখন আমাদের নাম থাকবে জাতি ধ্বংসের কারিগর হিসাবে, নকল মুক্তির কারিগর নয়, জাতি ধ্বংসের কারিগর হিসাবে আমাদের নাম তখন লেখা থাকবে। অতএব আমাদের এখনই সময়, যারা দায়িত্ব রয়েছেন,
ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে কাজ করুন, এবং সবচেয়ে কাজ করার সময়, সুযোগ এবং প্রয়োজন হয়েছে শুধু শিক্ষা, শিক্ষা, শিক্ষা। জি ধন্যবাদ। পৃথিবী আজ গিয়েছে শিক্ষার জন্য। ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ জি ধন্যবাদ মিলন ভাই, আপনি আজকে আমাদেরকে বাংলাদেশ থেকে আপনার মূল্যবান সময়ের মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রভাত সিডনি এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে আবারও রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করি দেখা হবে আবার কোনো এক অনুষ্ঠানে। ইনশাআল্লাহ দেখা হবে। দর্শক শ্রোতা সবাইকে আমার অকৃত্রিম শুভেচ্ছা, ভালোবাসা। আর যদি এমন কোনো কথা বলে থাকি যে কেউ আহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, কোনো অভিভাবক বা ছাত্র, সুন্দর মনে ক্ষমা করে দিবেন। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সুপ্রভাত সিডনি পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামীকাল জি রোববার আবারও আমরা আরেকটা লাইভ অনুষ্ঠান নিয়ে আসতেছি ফেস টু ফেসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফিজ।